গিয়ে সুজয়, এই যে অমিত শাহর আসা, তার বক্তব্য এবং তারপর দিলীপ ঘোষের একেবারে মাঠে নেমে পড়া, পুরো বিষয়টার মধ্যে কোথাও যেন একটা কর্পোরেট একটা গন্ধ পাওয়া যাচ্ছে। কারণ বস যা বলে কর্পোরেট সংস্থাগুলোতে সেটা শুনতেই হয়। যদিও বিরোধী দলের তরফ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে বিজেপিকে কর্পোরেট দলের আখ্যা বহু আগেই দেওয়া হয়েছে, সুতরাং সেক্ষেত্রে যদি আমরা ধরে নিই যে মোদি অমিত শাহ তারা বস এবং বাকি কর্পোরেট সংস্থার মতো কর্মীরা কাজ করছেন, তাহলে তো শুনতেই হবে। দিলীপ ঘোষকে ফ্রন্টলাইনে আনার সিদ্ধান্ত যদি বসেরা নিয়ে থাকেন, তাহলে দিলীপ ঘোষকে সামনে আসতেই হবে এবং তাতে যদি শুভেন্দু অধিকারী চিৎকারও করে ওঠেন, তাহলেও হয়তো সেটা কর্পোরেট বসের কথা শুনে তাকে সেইভাবেই চলতে হবে। কিন্তু সুজয়, একটা প্রশ্ন এখানে, সেটা হচ্ছে আরএসএস এর বেশ কিছু গোপন রিপোর্ট অমিত শাহের হাতে এসে পৌঁছেছে, আমরা এটা নিয়ে আগেও আলোচনা করেছি তোমার সঙ্গে। তাহলে কি কোথাও এই আরএসএস এর রিপোর্টেই চাপে পড়ে গেলেন শুভেন্দু অধিকারী? দেখো, অবশ্যই আমরা দেখেছি যে কেন্দ্রীয় নেতৃত্ব এবং বঙ্গ বিজেপি তারা কিন্তু আরএসএসকে একটা বড় গুরুত্ব দেয় এবং যখন সে পার্টির সভাপতি হোক বা কোনো রাজ্য কমিটির ক্ষেত্রেই হোক, আরএসএস ব্যাকগ্রাউন্ড এবং আরএসএস কিন্তু এ রাজ্যে তারা কিন্তু পর্যবেক্ষণ করে। এটা মানতেই হবে যে 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীকে একটা ব্যাপক গুরুত্ব দিয়েছিল, সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিয়েছিল এবং সেটা আরএসএস কিন্তু সম্মতি দিয়েছিল এবং আরএসএস এর পর্যবেক্ষণে শুভেন্দু অধিকারী কিন্তু পাস করেছেন, সেজন্যই তাকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে 2021-এ আপকি বার 200 পার যে পারফরমেন্স, এই যে তুমি যে কর্পোরেট কথাটা বললে, এটা বিজেপির অন্দরে কান পাতলে এরকম একটা আমরা শুনি যে এটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কোম্পানি, প্রধান বস কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীও কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সম্পর্কে যে বক্তব্য তিনি দিয়েছেন, তো সেই বক্তব্যে আমরা যেটা দেখেছি যে এ রাজ্যে 2026-এর সরকার তৈরি করতে সব থেকে বেশি যদি কড়া কেউ বার্তা দিয়ে থাকেন তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা দেখলাম যে বিহার জয়ের পর প্রধানমন্ত্রীর যে প্রথম বক্তব্য, সেখানে তিনি বললেন যে গঙ্গার জল সেই জলটা কিন্তু এরপর পরবর্তী তিনি কিন্তু পশ্চিমবঙ্গে গিয়ে পৌঁছাবে, বিহার থেকে শুরু হয়েছে। তো এবং তারপরেই আমরা দেখলাম। কিন্তু সুজয়, এখানে একটা বিষয় বলো, সেটা হচ্ছে আমরা তো অমিত শাহকে জেনারেলি ভোট মেশিন বলা হয়, এটা গোটা ভারতবর্ষেই পরিচিত। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, তুমি যার কথা বললে যে কান পাতলে শোনা যায় যে ভোট মেশিন এবং কর্পোরেট কোম্পানি বিজেপি, তারা যে রাজ্যে ঢোকেন ভোট একেবারে জিতিয়ে নিয়ে চলে আসেন। কিন্তু এ রাজ্য তার ব্যতিক্রম। জায়গাটা কেন কেন এ রাজ্যটা ব্যতিক্রম, তার কারণটা কি, সেটা কি এবারের এই আলোচনাতে উঠে এলো এবং সেই কারণেই কি খাতায় কলমে সব থেকে সফল যে রাজ্য সভাপতি তাকে নামানো হলো? হ্যাঁ দেখো, একেবারেই তাই। অমিত শাহের দূত বলা যেতে পারে ভূপেন্দ্র যাদব, বিপ্লব কুমার দেব, তারা কিন্তু রীতিমতো বিজেপির 43টি সাংগঠনিক জেলা বলা যেতে পারে ধাপে ধাপে চষে বেরিয়েছে। সেখানে দুটো জিনিস তারা দেখেছে খুব উল্লেখযোগ্য। প্রথম যে জিনিসটা দেখেছে যে যে পরিমাণ আদি বিজেপি কর্মী যেটা 2021 এবং 2019-এ সক্রিয় ছিল, তাদের একটা বড় অংশ এখনো পর্যন্ত নিষ্ক্রিয় বা তারা বসে আছে, তাদের সেইভাবে সক্রিয়তা দেখা যায়নি। এটা যেরকম একটা দেখা গিয়েছে, আরেকটা বিষয় দেখা গিয়েছে যে এই 2026-এর বিধানসভা নির্বাচনে জিততে গেলে শুভেন্দু অধিকারীকে যতটা দরকার, শ্রমিক ভট্টাচার্যকে ততটাই দরকার, আবার সুকান্ত মজুমদারকে যতটাই দরকার, দিলীপ ঘোষকে ততটাই দরকার। শুভেন্দু অধিকারীকে যতটা দরকার, দিলীপ ঘোষকেও ঠিক ততটাই দরকার। এবং আরএসএস এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই মুহূর্তে তারা কিন্তু কোনো রিস্ক নিতে চাইছে। আমি একটা প্রশ্ন এই জায়গাটায়, যদিও এটা অনেক তাড়াতাড়ি এই মন্তব্যটা করার জন্য, কিন্তু তাও কোথাও একটা জানতে ইচ্ছে করছে, শুভেন্দু অধিকারী তিনি যে চিৎকারটা করলেন এবং সংবাদ মাধ্যমের দিকে অভিযোগটা ছুড়ে দিলেন যে এটা সংবাদ মাধ্যমের কাজ, যে এটা আমার কাজ নয়, সংবাদ মাধ্যম এটাকে রটিয়ে দিয়েছে যে আলাদা আলাদা মুখগুলো, কিন্তু এতদিন পর্যন্ত তো এই মুখগুলোকে একসঙ্গে দেখা যায়নি। সুতরাং খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষ হিসেবে আমাদেরও এই প্রশ্নটা উঠে আসে যে কেন এক সারিতে একসঙ্গে সবাইকে দেখা যায় না? তাহলে কি কোথাও একটু ব্যাকফুটে চলে গেলেন শুভেন্দু অধিকারী অমিত শাহের এই বঙ্গ সফরের পর? দেখো, একটা কথা মানতে হবে, তুমি যে এই কর্পোরেট কোম্পানির কথা বললে তার একটা খুব উল্লেখযোগ্য ব্যাখ্যা আছে,
সেটা হচ্ছে একদম কর্পোরেট কোম্পানি, তারা কিন্তু একটা পারফরমেন্স দেখে, সব সময় তার একটা পারফরমেন্স দেখে। দেখো এই মুহূর্তে আমরা দেখেছি যে 2019-এ সম্পূর্ণভাবে ব্যাট করার সুযোগ দেওয়া হয়েছিল দিলীপ ঘোষকে, কিন্তু পারফরমেন্স তিনি ভালো করেছেন, এটা নিঃসন্দেহ। কিন্তু 2021 এবং 2024-এ কিন্তু 18 থেকে সেই সংখ্যা কমে দাঁড়ালো 12, এবং 2021-এর বিধানসভা নির্বাচনেও যে পারফরমেন্স আশা করা হয়েছিল কিন্তু সেই আশানুরূপ পারফরমেন্স কিন্তু পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে মনে করা হয় কর্পোরেট সংস্থা যখন তারা পারফরমেন্সকে প্রধান নজর দেয়, ঠিক এইভাবেও কিন্তু অমিত শাহ বা নরেন্দ্র মোদী তারাও কিন্তু এই পারফরমেন্সটা দেখেছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু তারা কোনো রিস্ক নিতে চাইছে না, অবশ্যই শুভেন্দুকে বলা যেতে পারে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, তিনি কিন্তু এই রাজ্য চষে বেড়াচ্ছেন। কিন্তু তার কাছেও একটা বার্তা কিন্তু অমিত শাহের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে যেহেতু 26-এর বিধানসভা নির্বাচন এবং সেখানে কোনো বিরোধ নয়, দিলীপ ঘোষের সঙ্গেও কিন্তু কোনো বিরোধ তিনি চাইছেন না, সুকান্ত মজুমদারের সঙ্গেও তিনি, এবং অমিত শাহ তো কিন্তু এক ছাতার তলায় আনতে চেয়েছেন প্রত্যেককে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে অমিত শাহের যে বার্তা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এ রাজ্যের যদি সব থেকে কেউ ঘনিষ্ঠ থাকে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, এবং আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারীকে যতটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গুরুত্ব দিয়ে এসেছেন এখনো পর্যন্ত, সেখানে কিন্তু এবারের এই মিটিং এর পর দিলীপ ঘোষের ফ্রন্ট ফুটে চলে আসাটা কিন্তু একটা সব থেকে বলা যেতে পারে যে সুযোগ একটা জটিল সমীকরণ এই মুহূর্তে। মানে বঙ্গ বিজেপির যে 4 প্রধান মুখ, দিলীপ ঘোষ, বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই 4 জনের কিন্তু একটা জটিল সমীকরণের মুখে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে বঙ্গ বিজেপি। যদিও শুভেন্দু অধিকারী সেটা মানতে নারাজ, তিনি বলছেন যে সবাই এক ছাতার তলায়, সবাই একসঙ্গে রয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে নিয়ে একসঙ্গে মিটিং করতে পারেন, একসঙ্গে এক মঞ্চে সভা করতে পারেন, তাহলে অন্যদিকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী তারা কোথায় কোথায় রয়েছেন তারা? আসুন সেদিকেও আমরা একটু নজর রাখি। এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, আরএসএস এর তরফ থেকে যে সূত্র মারফত খবর অমিত শাহের হাতে উঠে এসেছিল, সেই তথ্য এবং সেই সূত্র ধরে কিন্তু একটা রিপোর্ট অমিত শাহের কাছে এসেছে এবং তিনি সেই রিপোর্ট নিয়েও কিন্তু বৈঠক করেছেন দিলীপ ঘোষকে এক আসনে এক মঞ্চে বসিয়ে। এবার প্রশ্ন হচ্ছে, আরএসএস এর নির্দেশে